রাতের শহরটা দেখবে? বের হবে আমার সাথে? অর্থির চোখ দুটো আনন্দে নেচে উঠল। সে ঝটপট মাথা ঝাঁকালো, যার মানে এসে যাবে। অর্ণব একটু হেসে বলল। আচ্ছা, দ্রুত তাহলে রেডি হয়ে নাও। অর্থি খুশি মনে রেডি হতে চলে গেল। তবে আজ অর্ণবের ভালোবাসার মাত্রা একটু বেশিই মনে হচ্ছে তার কাছে। অতি জিনিসটা বলতেই ভয়ঙ্কর হয়। হয়তো অর্ণবের ক্ষেত্রেও তাই। হয়তো হুট করে আজ তার এত ভালোবাসার পেছনেও কোনো কারণ আছে। তবে তা জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই অর্থের। তার মন জুড়ে আর একটা কথাই বলছে, যে কতদিন পর অর্ণব আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। মায়া থেকেই তো ভালোবাসার জন্ম। হোক না শুরু, একটু একটু করে। অর্ণবের সাথে বের হলো সে। আজ খুব খুশি। অর্ণব ড্রাইভিং করছে, আর পাশেই বসে আছে সে। চুলগুলো হালকা উঠছে তার। তবে এই সন্ধ্যের পর অর্ণব তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই তার অজানা। তবে স্বামীর সাথে জাহান্নামে যেতেও রাজি সে। এরপর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। অর্থি বাইরের দিকে তাকিয়ে দেখে বাড়িটা খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো। ভেতরে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে বা পার্টি। এত কিছুর মাঝে অর্ণব তাকে স্ত্রীর পরিচয় এখানে নিয়ে আসবে, তা ভাবতেই অবাক হচ্ছে অর্থে। গেটের সামনে আসতেই দুটো ছেলে এসে রিসিভ করলো তাদের। ভেতরে ঢুকে চারদিকে তাকাচ্ছে সে। কত বড় আয়োজন! এর আগে কখনো এমনটা দেখেনি অর্থে। কারণ এমন কোনো অনুষ্ঠানে তাকে কখনো নিয়ে যায়নি তার বাবা মা। মান সম্মানের ভয়ে অর্থিকে ঘরেই রেখে যেত সবাই। প্রথম প্রথম খুব কান্না পেলেও পরে সব মেনে নিতে শিখে যায় অর্থি। আজ ওসব মনে পড়তে চোখে জল আসে তার। তার ফ্যামিলি তাকে কোথাও নিয়ে যেতে লজ্জা পেত, কিন্তু অর্ণব লজ্জা পাচ্ছে না। ঠিকই তার স্ত্রীর পরিচয় নিয়ে এলো। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও নয়। সত্যিই ভালোবাসা তৈরি হতে সময় লাগে। আজ নাকি অর্ণবের অফিসের কোন কর্মকর্তার ফার্স্ট বিবাহ বার্ষিকী, তাই এই পার্টির আয়োজন। অনেকে এসে অর্ণবের সাথে হাত মিলিয়ে মত বিনিময় করছে। চারপাশে চোখ বুলাতেই চারপাশের মানুষগুলো দেখে রাগ হলো অর্থে। তাকে দেখে অনেকেই হাসাহাসি করছে। কারণটা হয়তো তার ড্রেস আপ। পার্টিতে সব মেয়েরাই এসেছে ছোট ছোট কাপড় পরে, যেখানে তাদের শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। আর এদের মাঝে অর্থই একমাত্র ব্যক্তি যে বোরখা আর হিজাব পরে এসেছে, হাতেও কালো রঙের মুজো পরা। এসব পরে পার্টিতে আসায় অনেকেই তার দিকে চেয়ে হাসাহাসি করছে। বিষয়টা খুব খারাপ লাগছে তার। অর্ণবের পাশে পাশে হাঁটছে সে চুপচাপ। কয়েকজন তার সাথে কথা বলতে চাইলে অর্ণব তা মানিয়ে নিচ্ছে, যে অর্থির ঠান্ডা লেগেছিল তাই গলা ব্যথা। আবার কেউ কেউ অর্থির সাথে হাত মেলাতে আসলেও অর্থি সরে অর্ণবের পেছনে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ পরপুরুষের সংস্পর্শে আসা ঠিক না এই ভেবে। পার্টিতে প্রায় সব কাপালই নিজেদের মতো নাচছে। অনেকে হাতে মদের বোতল। আর অর্থি অর্ণবের পাশে অর্ণবের এক হাত ধরে দাঁড়িয়ে আছে। অর্ণবের দিকে চেয়ে ইশারায় বলছে তার এখানে ভালো লাগছে না, বাড়ি চলে যাবে সে। অর্ণব হেসে অর্থিকে নিয়ে একটু সামনে এগিয়ে গেল। সেখানে ঈশিতা একটা টেবিলে বসে আছে, তার হাতেও অ্যালকোহল। অর্থিকে নিয়ে তার সামনে টেবিলে বসলো অর্ণব। ঈশিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটা তোমার বউ? হ্যাঁ। কিন্তু এটাকে দেখতে তো মনে হচ্ছে প্রাচীনকালের মেয়ে বিয়ে করেছো তুমি। ড্রেস আপ সেই প্রাচীনকালে খেতেদের মতন। অর্থির খারাপ লাগলো ঈশিতার কথায়। ইচ্ছে করছে এখন ঈশিতাকে কিছু কথা শোনাতে, কিন্তু সে চাইলেও তো পারবে না। তাই চুপচাপ বসে আছে। ভেবেছে তার হয়ে উত্তরটা অর্ণবই দিয়ে দিবে এই বাজে মেয়েকে। কিন্তু অর্ণবের মাঝে এমন কোনো প্রতিক্রিয়া নেই। সে হেসে ঈশিতাকে বলল। ও এমনই, পর্দা করে চলে। ঈশিতা টেবিলে দু হাত রেখে অর্থির দিকে চেয়ে বলল। তা কেমন আছো হুজুরিনী? অর্থি চুপচাপ বসে আছে। এর মাঝে অর্ণব অর্থির উদ্দেশ্যে বলল। কি হলো অর্থি, উত্তর দাও। এবার অর্থি মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব সব জানার পরও মেয়েটার সাথে তাল মিলাচ্ছে। অর্ণব এবার হেসেই বলল। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি কথা বলতে পারো না, তাই প্রশ্নের উত্তর দিতে পারছো না। সো স্যাড। অর্থি এবার ভালোই বুঝতে পারছে অর্ণব মেয়েটার সাথে তাল মিলিয়ে তাকে অপমান করছে। যে যাই বলুক, অর্ণবের কাছে এসব শুনে খারাপ লাগছে তার। অর্ণব আবারও বলতে লাগলো। বুঝে গেছো তো নিজের লেভেলটা? কি ভেবেছিলে আমি ভালোবাসা দেখিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি? বুঝছো, আমি তোমাকে এখানে এনেছি এই জন্য যে তুমি নিজের অবস্থানের কথা জানতে পারো, নিজের যোগ্যতা ঠিক কতটুকু তা বুঝতে পারো। এবার তুমি নিজেকেই প্রশ্ন করো যে তুমি আমার কাছে যে ভালোবাসা আশা করো, সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা কি তোমার আছে? কতটুকু আছে?
আসার পর থেকে এই পর্যন্ত আমার একটা ক্লায়েন্টের সাথেও তো তুমি কথা বলতে পারোনি। এবার তো বুঝতে পারছো নিজের অবস্থানটা? অর্থি কিছু বলতে পারছে না, চুপচাপ বসে অপমান সহ্য করছে সে। চোখ দুটো ভিজে উঠেছে তার। নিজের প্রিয় মানুষটার কাছ থেকে অপমান সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মানো মানুষ খুবই কমই আছে। ওখানে আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এসে রাস্তায় দাঁড়ায় অর্থি। এখানে মানুষজন তেমন একটা নেই, তাই তো রাস্তার এক পাশে বসে হু হু করে কেঁদে উঠে সে। ভেবেছিল তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আজ বুঝতে পারছে চোখের জল কখনোই শুকায় না, সময় হলে ঠিকই বেরিয়ে আসে। খুব কষ্ট হচ্ছে আজ তার। একটা মানুষ হাত দিয়ে আঘাত করলে তা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, মুখ দিয়ে গালি দিলে সেটাও ভোলা যায়, কিন্তু নিজের দুর্বলতা নিয়ে আঘাত করলে কষ্টটা খুব গভীরে গিয়ে লাগে। এর মাঝে অর্ণব এসে গাড়ির সামনে দাঁড়ায়। অর্থিকে এভাবে কাঁদতে দেখে অর্থির এক হাত ধরে গাড়িতে উঠায় সে। তারপর সোজাসুজি বলে দেয় সব কান্না এখানে শেষ করতে। তার বাসায় গেলে বাবার সামনে যেন ভেজা চোখ নিয়ে না যায়, কারণ বাবার মনে কষ্ট দিতে চায় না। বাবাকে খুব ভালোবাসে সে। বাড়িতে ঢুকে সবার সামনে হাসি মুখে চেষ্টা করে থাকার, কিন্তু রুমে এসে সেই হাসি বিলীন হয়ে যায়। না চাইতেও বারবার চোখে জল গড়িয়ে পড়ে। এর মাঝে অর্ণব এসে বলে, ন্যাকামির সাগর এখনো শুকায়নি দেখছি। অর্থি আর চুপ না থেকে তার ছোট্ট খাতাটা আর কলম নিয়ে অর্ণবের সামনে আসে। দেখুন, আপনি যেমন একটা মানুষ তেমন আমিও একটা মানুষ। আমার দুর্বলতা নিয়ে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাকে আপনি নিজেই পছন্দ করে বিয়ে করেছেন, এরপর নিজেই সব করছেন। আমি চুপচাপ সব সহ্য করে যাচ্ছি আপনাকে সম্মান করি বলে, তাই বলে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না। এটাই ছিল অর্ণবের কাছে তার দ্বিতীয় লেখা। অর্ণব কাগজটা হাতে নিয়ে হাসলো, তারপর বলল, বাপরে, সাহসও দেখছি দিন দিন বেড়েই চলছে। হ্যাঁ, তো কি করেছি আমি শুনি? অর্থে আবারও একটা লেখা অর্ণবের দিকে এগিয়ে দিল। ওই বাজে মেয়েটার সামনে আমায় এভাবে অপমান করেছেন কেন? অর্ণব কাগজটা হাতে নিয়ে অর্থের গালে একটা চড় বসিয়ে দেয়। তোমার সাহস কি করে হয় ঈশিতাকে বাজে মেয়ে বলার? তার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কখনো মিলিয়ে দেখেছো? যোগ্যতা যতটুকু আছে তার মাঝেই থাক। হ্যাঁ, বেশি এগোতে যেও না। অর্থি গালে হাত দিয়ে তাকিয়ে রইল অর্ণবের দিকে। স্বামীর অধিকার ফলাতে তার যোগ্যতার প্রয়োজন হয় না, আর সে স্ত্রী হয়েও একটু ভালোবাসা চাইলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে। অর্ণবের এই কদিনের আচার ব্যবহারে মনে হয়েছিল প্রথম দিনের তুলনায় অনেকটাই বদলে গেছে অর্ণব। বুকে চাপা কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অর্থি। তার চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল। রাতে খাবার আর খাওয়া হয়নি, চুপচাপ শুয়ে আছে। তার ভাগ্য আর দুর্ভাগ্যের মাঝে পার্থক্য খুঁজে বেড়াচ্ছে। ঘুরে ফিরে উত্তরটা একই জায়গায় এসে থামে। সে কথা বলতে পারে না, এটাই তার অপরাধ। কিন্তু সবাই এটা কেন বুঝতে চায় না যে এর পেছনে তো তার কোনো হাত নেই, পুরোটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। এই একটা কারণেই সারা জীবন মানুষের মুখে এটা ওটা শুনে এখন বিয়ের পরও স্বামীর কাছে অপমানিত হচ্ছে। মেসেঞ্জারে একটা মেসেজের শব্দ আসতে চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল সে। দেখে একটা অ্যাক্সিডেন্টের পিক। ছেলেটা সারা শরীরে রক্তে ভিজে একাকার, আর একটু দূরেই তার বাইকটা পড়ে আছে। হুট করে ইস্টাতাটার কার পিক পাঠালো বুঝতে পারছে না অর্থি, কারণ ছেলেটা উপর হয়ে পড়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। অর্থি একটা মেসেজ দিল। ছেলেটা কে? ওপাশ থেকে রিপ্লাই আসলো। মুহূর্তে একটা অজানা কারণে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। প্রান্তর জন্য তো তার এমন অনুভূতি হওয়ার কথা না, তবুও কেন এমন লাগছে সেটা তারও অজানা। এই তো কয়েক মাস আগের কথা। অর্থি যখন স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হবে, তখনই ফ্যামিলির ঘোর বিরোধিতা, এমন মেয়েকে বেশি পড়িয়ে লাভ কি। কিন্তু অর্থি চায় সে পড়বে। সবশেষে অর্থির ভাইয়া তাকে নিয়ে ভর্তি করায় কলেজে। সেদিনটা অর্থির কাছে খুব আনন্দের একটা দিন ছিল। এরপর শুরু হয় তার কলেজ লাইফ। বাড়ি থেকে বেশি দূরে ছিল না কলেজ, তাই তো পায়ে হেঁটেই যেত। গাড়ি করে গিয়ে বাড়তি খরচ বাড়াতে চাইতো না সে, কারণ তাকে এমনিতেই ফ্যামিলি বোঝা মনে করে। কয়েক মাস কাটতে খেয়াল করে প্রতিদিন কে যেন তার জন্য রাস্তায় একটা চিরকুট আর একটা গোলাপ রেখে যায়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেত না সে। ধীরে ধীরে ব্যাপারটা অর্থির কাছেও ভালো লাগতে শুরু করে। 17 বছর বয়সী আবেগী মন। এভাবে প্রায় অনেক মাস প্রতিদিন তার জন্য এভাবে চিরকুট আর ফুল রেখে যেত।
চিরকুটের শব্দে প্রকাশ পেত তাকে নিয়ে লেখা হাজারো অনুভূতি, কিন্তু অর্থে কিছু বলতো না, কারণ সে জানে তার সমস্যার কথা ছেলেটা জানলে কখনোই তাকে এত ভালোবাসবে না। অনেক মাস পর চিঠির উত্তর দেয় অর্থী।